আজ ৮টি নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বনানীতে নেতাকর্মীর ঢল। তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী দেশ গড়ার আশা। মোহাম্মদপুরে ১১ দলীয় ঐক্যের জনসভায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। অংশ নেবেন জামায়াত আমির। সুযোগ পেলে ঐক্যবদ্ধ সরকার গঠনের প্রত্যাশা। প্রচারণার শেষ দিনে বিরামহীন ব্যস্ততা, ভোটারের মন জয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থী ও সমর্থকরা। সব নির্বাচনী এলাকায় উৎসব মুখর পরিবেশ, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচন সামনে রেখে ইচ্ছে মতো গাড়ি রিকুইজিশন পুলিশের। মালিককে না জানিয়ে স্লিপ ধরিয়ে দেওয়ার অভিযোগ। আইন মেনেই করার দাবি, ঠিক হয়নি ক্ষতিপূরণের অঙ্ক। এবং 10% নীতি সুধার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। IMF এর সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, জানালেন গভর্নর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঢাকায় আজ ৮টি নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। বনানীতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে নিজ নির্বাচনী এলাকায় জনসভা দিয়ে শুরু হচ্ছে আজকের কর্মসূচি। এর মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়ার আশা নেতাকর্মীদের। এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে আরও 7টি স্থানে নির্বাচনী সভায় প্রচারণা চালাবেন তারেক রহমান। এই বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ, স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ। জনাব তারেক রহমান জিয়া পরিবারের কাছে বাংলাদেশ নিরাপদ। আপনি তো বারবার বলেছেন আমি স্বপ্ন দেখি না, আমি পরিকল্পনা করি। ঢাকা 17 আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঢাকা 17কে নিরাপদ এবং গতিময় ঢাকা 17 গড়ার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে আমাদের আজ উদ্দেশ্য নিয়ে আজকে বক্তব্য রাখবো। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের মানসপুত্র। তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন আগামীর কল্যাণ বাংলাদেশ গড়ে তোলার জন্য। দীর্ঘ 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, কাজে এইবারেরটা একটা ভোট উৎসবের মতো রূপান্তরিত হবে এবং এই নির্বাচনী এলাকায় ভোট বিপ্লব ঘটে যাবে। এই মুহূর্তে বনানীর কামাল আতাতুর্ক মাঠে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনী প্রচারণার শেষ দিন অর্থাৎ আগামীকাল সকাল 7টায় শেষ হচ্ছে 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাবে তার প্রচারণার শেষ সময়, এবং সেই শেষ সময়ের আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। সেই সময়টা আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং রাজধানীর বেশ কয়েকটি নির্বাচনী আসনে তিনি জনসভা করবেন, জনসংযোগ করবেন। বিশেষ করে তার যে নিজের আসন রয়েছে ঢাকা 17 আসন, সেই ঢাকা 17 আসনে তিনি জনসভায় যোগ দিবেন এবং আজকে কিন্তু প্রত্যেকটি জনসভায় অংশ নেবেন এবং 8টি জনসভা হওয়ার কথা রয়েছে 8টি আসনে। এবং আজকে বনানীর এই কামাল আতাতুর্ক এভিনিউর যে বনানী মাঠ রয়েছে সেই বনানী মাঠে তিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং এই মাঠ থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসংযোগ সেটি শুরু করবেন এবং জনসভায় তিনি বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে গতকালকে তিনি একটি পথসভা সহ বেশ কয়েকটি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং সেখানে কিন্তু তিনি তার ইশতেহার যে দিয়েছিলেন সেই ইশতেহারের কথাগুলো কিন্তু তিনি বারবার বলেছিলেন এবং ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষের সমর্থন তিনি চেয়েছিলেন। সাধারণ মানুষকে তিনি বলেছিলেন ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। তেমনি আজকের প্রচারণাও কিন্তু একই বিষয়ে, অর্থাৎ নির্বাচনী প্রচারণায় তিনি সাধারণ মানুষের সমর্থন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তার নেতাকর্মীরা, তার সাধারণ মানুষ তারা কিন্তু সেটাই বলছেন। সব মিলে বলা যায় যে আজকে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে যখন উপস্থিত হবেন এই মাঠে সাধারণ মানুষের রোদের মধ্যে বসে আছেন। এটা রোদ পড়েছে, শীতের সকাল হলেও রোদ বেলা গড়ার সঙ্গে সঙ্গে রোদ কিন্তু তীব্র আকার ধারণ করেছে। বেশ গরমের মধ্যেও ধৈর্যের সহকারে এই নেতাকর্মীরা এখানে সমর্থকরা বসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাদের হাতে ধানের শীষের যে প্রতীক রয়েছে, হাতে রয়েছে বাংলাদেশের পতাকা এবং দলীয় পতাকা সহ ধানের শীষের পক্ষে ভোটের যে প্রতীক রয়েছে। আমরা দেখেছি মঞ্চে ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আজকে নির্বাচনী প্রচারণা শেষে বিএনপি চেয়ারম্যান আজকের তার দিনের যে কর্মসূচি তিনি 8টি জায়গায় তিনি প্রচারণা চালাবেন, যেমন ঢাকা 10, ঢাকা 8, ঢাকা 6, ঢাকা 4, এরকম কয়েকটি আসনে
তিনি কিন্তু নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং তার যেই প্রতিশ্রুতিগুলি রয়েছে, যে ইশতেহার তিনি দিয়েছিলেন, যে ইশতেহারের মধ্যে মূলত যিনি যে অঙ্গীকার করেছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, সেখানে যে তারা নির্বাচিত হলে যেই বাস্তবায়ন করবেন তাদের অঙ্গীকার এবং প্রতিশ্রুতিগুলো, সেগুলোকে নিয়েই তিনি কাজ করতে চান এবং দেশকে নিরাপদ একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য, নিরাপদ শহর গড়ে তোলার জন্য তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন এবং সামনে সেই বাস্তবায়নের জন্য জনসমর্থন চাইছেন। আপনারা জানেন গতকালকে তার বক্তব্যে তিনি বলেছেন আগামী নির্বাচন শুধু নির্বাচন নয়, সেই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার, জনগণের উন্নয়ন, জনগণের ভাগ্যের উন্নয়ন এবং দেশের উন্নয়নের নির্বাচন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি হয়েছে সারা দেশে সেটিকে পুনরুদ্ধার করবেন এবং তিনি তার নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি, সেই বার্তা কিন্তু গতকালকে তিনি দিয়েছিলেন। তো মূলত আজকে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন, জনসভায় তিনি তার নির্বাচনের ধানের পক্ষে ভোট চাবেন। তো এই ছিল আমার কাছে বনানী মাঠ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার জনসভায় তিনি যোগ দিবেন তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বনানীতে। নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ঢাকা 13 আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের জনসভায় সময়ের আগেই আসতে থাকেন নেতাকর্মীরা। যোগ দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক সহ 11 দলীয় ঐক্যের নেতারা। এরপর জামায়াত আমিরের নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে পথসভা ও ঢাকার দোহারে একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন সহকর্মী মনির হুসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, মনির শুনছেন? স্লোগানে উত্তাল মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। এই মাঠেই কিছুক্ষণ পরেই আসবেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভাগুলো হচ্ছে সারা দেশব্যাপী, সেই নির্বাচনী জনসভার ধারাবাহিকতায় আজকে মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা 13 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে যেই নির্বাচনী জনসমাবেশ, সেই জনসমাবেশে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি এসেই আসলে মূলত তার যেই বক্তব্য সেই বক্তব্য রাখবেন। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কথা তুলে ধরবেন, যে সমস্যাগুলো আসলে তারা কিভাবে সমাধান করবেন কিংবা তাদের সরকার ক্ষমতায় আসলে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব তুলে ধরবেন। এবং সেই সঙ্গে আরও উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের যেই প্রার্থী নাহিদ ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই খুব কাছাকাছি আসলে মাইকেই ঘোষণা করা হচ্ছে, খুব কাছাকাছি চলে এসেছেন জামাত ইসলামের আমির, সেই মুহূর্তেই আসলে সেই হিসেবেই আসলে বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে এবং এর আগে বিভিন্ন স্তরের যেই নেতাকর্মীরা রয়েছেন এবং জামাত ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যেই নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছিলেন এবং তারা তাদের যেই কথাগুলো সেটি আসলে বলছিলেন। আজকে নির্বাচনী যেই প্রচারণা, সেই প্রচারণার শেষ দিন, আগামীকাল ভোর 7:30 পর্যন্ত এই নির্বাচনী প্রচারণা চলবে এবং তার মধ্য দিয়েই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা সেটি শেষ করবে। এবং বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে এই মোহাম্মদপুর কেন্দ্রীয় মাঠে নির্বাচনী জনসভা শেষ করে তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 15 আসনে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল মোহাম্মদপুর কেন্দ্রীয় মাঠ থেকে 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসমাবেশ, সেই সমাবেশের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে। সময় সংবাদে আরও থাকছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকামুখী পিকআপ ভ্যানে আরেক গাড়ির পেছন থেকে ধাক্কা, চালক ও হেলপার নিহত, অভিযুক্ত চালক পলাতক। নির্বাচনী প্রচারে প্রার্থীরা
ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী এবং খুলনা 5 আসনের পরিস্থিতি জানাবেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। শুরুতেই যাচ্ছে উজ্জ্বল চক্রবর্তীর কাছে। আসনে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া মোট 6টি নির্বাচনী আসনে এখন প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত। এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনে। এই মুহূর্তে এই সদর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামাল, তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের সাথে এই মুহূর্তে কম এবং কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে দলীয় নেতাকর্মীদের দায়িত্ব। সেই দায়িত্বটুকু এখন এই বুঝিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী আসনটি হচ্ছে মূলত 2টি উপজেলা নিয়ে গঠিত, বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদর। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার 10টি ইউনিয়নে, বিজয়নগর উপজেলার 8টি এবং পৌরসভা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 6,88,000-এর বেশি। এই মুহূর্তে এখানে মত বিনিময় করছেন জেলা বিএনপির সভাপতি এবং বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সামাল। তিনি কিন্তু সকাল থেকে বিভিন্নভাবে দফায় দফায় দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময় করছেন। এই মুহূর্তে মত বিনিময় সভায় তিনি কিন্তু যে কেন্দ্রে কেন্দ্রে যে তালিকাগুলো যাচ্ছে এবং ভোটারদের দ্বারে দ্বারে যে দায়িত্বগুলো এজেন্ট সহকর্মীদেরকে বুঝিয়ে দিয়েছেন। আপনাকে জানি কি, ব্রাহ্মণবাড়িয়া মূলত যে 3 আসনটি, এটি হলো মূলত গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে কিন্তু এখানে যে ভোটার আছে তাদের কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আছে এবং এখানকার ভোটারদের দাবি আছে যে এখানে বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং যোগাযোগ ক্ষেত্রে এখনও ব্রাহ্মণবাড়িয়ার সাথে ঢাকা এবং চট্টগ্রামের পথ কিন্তু মসৃণ নয়। সেই মসৃণ পথ সুগম করার লক্ষ্যে এখানে যাত্রীদের যে চলাচল ক্ষেত্রে একটি বিঘ্ন সৃষ্টি আছে এবং তারা বলছেন এখানে যে বিরোধী ট্রেনগুলো যাত্রা বিরতি এবং নতুন করে স্পেশাল ট্রেন প্রদান সহ বিভিন্ন দাবি আছে এবং তিনি কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সেসব দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন এবং যা যা দাবি আছে এবং তিনি নির্বাচিত হলে সেগুলো পূরণ করবে বলে আশ্বস্ত করেছেন। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি খুলনায় আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রুবেল, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। সংসদ নির্বাচনের প্রচারণার একেবারেই শেষ মুহূর্ত বা শেষ দিনের প্রচারণা আসলে বলা চলে। এই সময় আমরা দেখছি যে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা আসলে চলে আসছেন এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন, সমাবেশ করছেন। এই মুহূর্তে খুলনা 5 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার একটি মহিলা সমাবেশে বক্তব্য রাখছেন। সেখানে কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু সমাবেশ করে উপস্থিত রয়েছেন মিয়া গোলাম পরোয়ার। তিনি কিন্তু আসলে এই সমাবেশে বক্তব্য রাখবেন। সকালে আমরা দেখেছি মিয়া গোলাম পরোয়ার কিন্তু বেশ কয়েকটি সমাবেশে আসলে বক্তব্য রেখেছেন। তিনি শিরোমণি এলাকায় ছিলেন, শিরোমণি এলাকা থেকে কিন্তু তিনি প্রচারণা চালিয়েছেন, গণসংযোগ করেছেন। এর পরে কিন্তু তিনি ডুমুরিয়া উপজেলার স্বপ্না ইউনিয়নে চলে এসেছেন। সেখানেও কিন্তু আমরা দেখছি যে তিনি একটি মহিলা সমাবেশে উপস্থিত রয়েছেন এবং মিয়া গোলাম পরোয়ার সহ আজ থেকে খুলনা 5 আসলে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু আসলে দিনভর তাদের যে নির্বাচনী প্রচারণা তিনি আসলে করছেন এবং এইসব প্রচারণা থেকে শেষ মুহূর্তে আমরা যদি বলি যে তারা আসলে তাদের যে নির্ধারিত প্রতীক, সেই প্রতীকের পক্ষে কিন্তু আসলে ভোট প্রার্থনা করছেন এবং এইখানে যে নারী সমাবেশ রয়েছে সেই নারী সমাবেশেও কিন্তু আসলে তারা আসলে তাদের প্রার্থীর বক্তব্য শুনছেন এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু এখানে মিয়া গোলাম পরোয়ার তিনি আসলে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের পরে কিন্তু তিনি আজকে বিকেলে আরও একটি সমাবেশে আসলে অংশগ্রহণ করার কথা রয়েছে। সব মিলে যদি বলি যে খুলনার 5 আসন সহ পুরো খুলনা এলাকায় কিন্তু একেবারে জমজমাট অবস্থা রয়েছে। নির্বাচনের শেষ দিকের যে প্রচারণা সেটি কিন্তু আসলে চালাচ্ছেন এখানে মিয়া গোলাম পরোয়ার। তিনি সকাল থেকে বিভিন্ন স্থানে তার যে গণসংযোগ সেখানে তিনি লিফলেট বিতরণ করেছেন এবং সেসব লিফলেটে তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেসব প্রতিশ্রুতি কিন্তু আসলে তিনি বলেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং সেই প্রত্যাশা করছেন ভোটারদের কাছে তার যে প্রতীক দাঁড়িপাল্লা সেটিকে বিজয়ী করার প্রত্যাশা করেছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী গণসংযোগের সবশেষ খবর। নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানছিলাম ব্রাহ্মণবাড়িয়া ও খুলনা থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। নির্বাচন ও গণভোট কেন্দ্র করে বিভিন্ন ধরনের যানবাহন রিকুইজিশন করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। যানবাহন মালিকদের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই রাস্তায় গাড়ি আটকে জোর করে রিকুইজিশন স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে ইতোমধ্যেই প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ সদস্য। এত পরিমাণ সদস্যের চলাফেরায় তাই নিজস্ব গাড়ির বাইরে সরকারি ও বেসরকারি গাড়ি রিকুইজিশনের জন্য ডিএমপি ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেয় ইসি। তবে নির্বাচনের 4 দিনের ছুটিতে অনেক সরকারি গাড়ি অব্যবহৃত থাকবে। অভিযোগ উঠেছে সেগুলো না করে ব্যক্তিগত গাড়ি করা হচ্ছে রিকুইজিশন।
পড়ি কিনা এরকম একটা ভয় আসতেছে, কাজ করতেছে। আমার একটা প্রাইভেট গাড়ি, আমি যদি এটা রিকনজিশনে পড়ি। কাগজপত্র সব জব্দ রাখছে, এখন একটা টাইমিং দিয়ে দিচ্ছে 10 তারিখে এটা চলে যেতে হবে মুন্সিগঞ্জ। একই চিত্র গণপরিবহনের ক্ষেত্রেও রাজধানীর আজিমপুর থেকে গাজীপুর গ্রামে ভিআইপি পরিবহনের এই মালিকের দুটি গাড়ি করা হয়েছে রিকুইজিশন। তার অভিযোগ, তাকে জানানোর প্রয়োজন মনে করেনি ট্রাফিক পুলিশ। রাস্তায় আটকে ধরিয়ে দেওয়া হয়েছে স্লিপ। আমার এটার ক্ষতিপূরণটা দিবে কে? এটাই আমার দরকার, না হলে আমার পেটে লাথি পড়বে। রিকুইজিশনে গাড়ি যাবে, স্টাফের যে বেতন বা তাদের যে সংসার চালানোর যে খরচটা, এই ন্যূনতম খরচটাও সরকার আমাদের দিচ্ছে না। সড়ক পরিবহন মালিক সমিতিও বলছে, অন্যান্যবার নির্বাচনের গাড়ি রিকুইজিশনের প্রয়োজন হলে সমিতির সাথে যোগাযোগ করা হয়, কিন্তু এবার কিছুই করা হয়নি। এবার এর ব্যর্থ হয়েছে। ব্যর্থ, কোনো রেসপন্স কাউকে জানানো হয় নাই, কোনো বিষয়ে আলাপ করা হয়নি। তবে ডিএমপির দাবি, ঢালাওভাবে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করা হয়নি, সরকারি গাড়িও করা হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করব প্রত্যেকটা রিকুইজিশন গাড়ির মালিককে কিছু টাকা পৌঁছে দেওয়ার। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, আগে থেকেই কাঠামো তৈরি না করে গাড়ি রিকুইজিশন করা ঠিক হয়নি। রিকুইজিশন একটা আতঙ্ক হয়ে গিয়েছে, অথচ এটা হওয়ার উচিত ছিল একটা স্ট্যান্ডার্ড একটা সিস্টেমের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতে রিকুইজিশনে যানবাহন মালিক তাদের উৎসাহী করতে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধিরও পরামর্শ বিশেষজ্ঞদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যিক সংবাদ। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখেই মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সব শর্ত পূরণ করেছে বলে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন গভর্নর। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবগুলো সূচক ইতিবাচক থাকলেও মূল্যস্ফীতির কারণে এই মুহূর্তে নীতি সুদের হার অপরিবর্তিত থাকছে। বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। আমাদের যে গাইডলাইন আমরা মনিটারি পলিসি কমিটি থেকে আমরা পেয়েছি যে আমরা একটা পর্যবেক্ষণে রাখবো, কিন্তু এই মুহূর্তে পলিসি রেটটাকে আমরা কমাবো না, আমরা এটাকে 10% রাখবো। সেই সাথে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি যেটা আছে সেটা 11.5% থাকবে। তবে আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিটা আছে 8.5 থেকে আমরা কমিয়ে 8 করেছিলাম, এবার আমরা এটা কমিয়ে 7.5 করছি এবং ভবিষ্যতে হয়তো আরও কমতে পারে। বনানীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ইমপ্লিমেন্ট করেছিলেন শিক্ষা ব্যবস্থা, এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষা তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে। কৃষক যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে, এবং সেই জন্যই এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো, এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা
গ্রামীণ কার্ডের মাধ্যমে সহযোগিতাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র ও মাঝারি ও সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার অভাব আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। শুধু শিক্ষিত হলেই হচ্ছে না, তাদের কর্মসংস্থানের অভাব রয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের কোনো সদস্য আজও বেকার রয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেয়, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং সেই কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে, আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে, যাতে করে দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরে চাকরি বাকরি হোক, অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থেকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে গঞ্জে যে মানুষগুলো থাকে, শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসে চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্য কর্মীরা, যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে। আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত। চলার পথে বিভিন্ন সময় যখন সংকট তৈরি হয়, তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তের প্রতি ইমাম, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা। আমরা যদি খেয়াল করে দেখি, এই মানুষগুলো অনেকেই খুব মানবতার জীবন যাপন করে, এবং সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন। এখন প্রিয় ভাই বোনেরা,
এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাকে আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17, এই ঢাকা 17-তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবো। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছে। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হচ্ছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশে মানুষকে তার ধর্ম বর্ণ নিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকল মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকল মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতো এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন করেছে। সেই সকল দেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ তারা করতে পারবে না। আমরা বাংলাদেশের মানুষই তো গণঅভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রপ্তানি পর্যন্ত হতে। যে দেশে কয়েক বছরের দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশের সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় বিদেশে খাদ্য রপ্তানি। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে, এই মধ্যে যত রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাআল্লাহ সামনে দিবে, হাত দিবে, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ। এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশ, এই দেশের যারা
সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের সন্তান, ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দেশের এই যে শুধু ঢাকা সদর নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন দিনের যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে সারা কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি, মানুষের কাছ থেকে শুনেছি স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে, হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নেই, ঠিক মতন ডাক্তার নেই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ যাকে আপনারা সকলে এক বাক্যে চেনেন, এক নামে চিনেন, দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়া এই এলাকা থেকে 1991 সালে নির্বাচন করেছিলেন, উনিও আপনাদের একজন ছিলেন। এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করতেছে, কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যান। ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময়, ওনার সন্তান হিসেবে আমি জানি ওনার কাছে স্বৈরাচারের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ওনাকে কোনো জেল জুলুম সহ্য করতে হবে না। কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই বাংলাদেশি হচ্ছে আমার প্রথম, এই বাংলাদেশি হচ্ছে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি মানুষ হচ্ছে আমার পরিবার। কাজে আমি আমার পরিবারকে ছেড়ে, আমার প্রথম এবং শেষ ঠিকানাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশে ছিল। মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যাননি, মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন এবং এই দেশের মানুষের মাঝে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশি আমার প্রথম এবং শেষ ঠিকানা, প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের, শুধু খালেদা জিয়া না, খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? আসুন, বিএনপি, আমি বলেছি একটু আগে, বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করা। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় না। জনগণের সুখ দুঃখ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আসুন আসুন আজকে ঢাকা 17 প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি, ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, সকলকে যদি আপনারা অনুরোধ করেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি বিনীত অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যা সেই পরিকল্পনা, যা সেই কর্মসূচি, যা সেই অভিজ্ঞতা আছে। কাজেই এই বিএনপিকে আপনার সুযোগ দিন, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা সেই দেশকে, জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। ভাই বোনরা, সেজন্যই আমি শহীদ এবং খালেদা জিয়ার একটি কথা মনে প্রাণে আমি সেই জন্য বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না।
দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই করতে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই করতে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। সেজন্যই আমি প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি, সেই কথাটি হচ্ছে প্রত্যেকে আপনারা জানেন, তারপরে আপনাদের সামনে আমি কথাটি তুলতে চাই। করব কাজ, তারপরে করব দেশ, তারপরে সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে প্রিয় ভাই বোনরা, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ঢাকা 17 প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বনানীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। জাপানের আগাম নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এর মধ্য দিয়ে সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল তার নেতৃত্বাধীন ডানপন্থী এলডিপি জোট। 465 আসনের প্রতিনিধি পরিষদে তাকাইচি নেতৃত্বাধীন এলডিপি জোট পায় 352টি, যার মধ্যে এলডিপি একাই পেয়েছে 316টি, যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বেশি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এই জোটকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী এস এম ইকবাল। ইনান, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।